আসসালামু আলাইকুম সবাই। না, খুবই সুন্দর কথা বলছে রওশন হ্যাঁ, ভাই। হ্যাঁ, হ্যাঁ, আজকে হ্যাঁ, খুব আজকের কথাগুলি যুক্তিসঙ্গতভাবে অনেক সুন্দর বলছে। অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই কথার থেকে অনেকগুলি প্রশ্ন আইসা যায়। যেমন হুম, লাস্ট কথাটা দিয়ে যদি ধরি, মালয়েশিয়াতে যদি কোনো একটা বোতলের মধ্যে কেউ দেখাইতে পারে যা লেখা আছে তার অন্য কিছু আছে, চ্যালেঞ্জ দিছে, তাইলে তার মানে যারা নিয়ন্ত্রণ করতেছে তারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেছে। তাইলে বাংলাদেশে কেন কঠোর নিয়ন্ত্রণ করে না যাদের উপরে দায়িত্ব, এবং যারা ভেজাল করতেছে তারাই বা কেন ভেজাল করতেছে? এইটার পিছনে কারণটা কি রওশন ভাই, কি মনে হয়? এটা মানে আমি তো মালয়েশিয়ায় যাইনি। মালয়েশিয়া থেকে ঘুরে এসছেন সায়েন্স ল্যাবরেটরির কিছু মানুষ, তারা আমাদের সাথে একটা মিটিং এ এই কথাটি বলেছিলেন। আর তুমি যেহেতু আমি আমেরিকাতে আমি থাকো, কিন্তু তুমিও আপনার জানো। কথায় কিন্তু আপনার কথায় কিন্তু সন্দেহ প্রকাশ করি নাই যে না, আপনাকে না, এই না, উত্তর আমি দিতে ওইটা হবে। বলছি আমি না। খালি না, না, বলছি না, আমি মালয়েশিয়ায় এত সুন্দর চলতেছে, বাংলাদেশে কেন চলতেছে না? ওইটা লেগে কি আলাদা মানুষ তৈরি করছে, না হ্যাঁ, আমি আমাদেরটা না, একটু না, না, বলি না, না। এখানে। কারণটা হ্যাঁ, কি? বলো, হ্যাঁ। এরশাদ ভাই, আমি একটু এখানে আপনার সাথে যোগ করি। আরব দেশের যতগুলো আরব দেশ আছে, প্রত্যেক রাষ্ট্রের মধ্যে জুস তৈরি করা হয়। এই রাষ্ট্র কর্তৃপক্ষ থেকে কিন্তু নির্ধারিত করে দেওয়া আছে কত পার্সেন্ট মানে পানি দেওয়া যাবে, কত পার্সেন্ট সেখানে জুসের অংশ দেওয়া যাবে। যেটাই এটা থাকুক, আমার আমাদের কথাটা হইলো প্রত্যেকটা দেশের সরকার আছে, তাইলে সরকারের কাজ কি? কেউ দুই নম্বরই করলে ধরবো, আর দুই নম্বরই করে কে? করে পাবলিকে। তাহলে পাবলিক যেন দুই নম্বরই না করতে পারে, এটার জন্য সরকার ধরে। তাইলে বাংলাদেশে সরকারও ধরে না, জনগণ যারা ভেজাল মিশায় তারাও ভেজাল মিশাইতেছে। তাইলে কিছু তো একটা কারণ তো অবশ্যই আছে। এই কারণটা কি? কারণ আমার আমার যেটা বিশ্লেষণ বা আমার যেটা ধারণা, সেটা আমাদের হুম, যে আহ, মানে যারা ধরবে, তারা তো হ্যাঁ, মূলত মানে দেশের সরকার, তাই না? হ্যাঁ, দেশের রাইট, সরকারেরই এই রাইট। বিষয়ে ভূমিকা রাখা উচিত। হ্যাঁ, কেন যদি করতেছে না? এখন হ্যাঁ, এটাই তো না, কারণ। আমি সেটা হ্যাঁ, বলছি না, আমি সেটা জায়গায় যাচ্ছি না। আমি বলতেছি যে এগুলো ধরা, আমি একটু আগেও বলেছি যে একটা জুসের ভিতরে ভেজাল আছে, সেটা ধরার ক্ষমতা তো আমার নেই। আমি তো আর রাইট, একটা কোম্পানির বিরুদ্ধে লড়াই রাইট, করতে পারি রাইট, না, তাই না? রাইট, রাইট। এটা এর সরকার সরকার। আছে। হ্যাঁ, রাইট। হ্যাঁ, কেন এই জন্য করতেছে সরকার না? আছে, তার এইটাই তো ব্যবস্থাপনা প্রশ্নটা। আছে। না, এইটাই তো দেখো, আমি একটা প্রশ্ন। জিনিস বলি। না, না, ঠিক আছে, শোনো, একটা জিনিস বলি। আমাদের বাংলাদেশে এই যে ভেজাল বিরোধী অভিযান আমরা বহুকাল ধরে দেখছি। তো এই ভেজাল বিরোধী অভিযানে যে সব ম্যাজিস্ট্রেট যারা এই বিষয়ে বিভিন্নভাবে ভেজাল ধরে, তাদের ব্যাপারে যেটা দেখা যায়, তারা যখন একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করে হয়তো দেখা গেল ক্ষমতাসীন দলের কোনো একজনকে ধরে ফেলেছে, তখন দেখি ওই যে ভেজাল বিরোধী যে ম্যাজিস্ট্রেট, ওই ম্যাজিস্ট্রেটকে দেখা যায় না, তাকে অন্য তার জায়গায় মানেটা শিফট কি করা হয়েছে। দাঁড়াইলো? তার মানে হ্যাঁ। দাঁড়াইলো ম্যাজিস্ট্রেটের উপরে ম্যাজিস্ট্রেট আছে, তার উপরে ম্যাজিস্ট্রেট আছে, তার হ্যাঁ, উপরে সেটাই। ম্যাজিস্ট্রেট করতে করতে মাথা। তার মানে মাথা ঠিক নাই, যার জন্য পুরা দেশটাই একটা করাপ্টেড নেশনে তৈরি করছে। এরই তো কাহিনী নাকি? এটা হ্যাঁ, ঠিক ইয়েস আছে। অর হ্যাঁ, নো? হ্যাঁ, এটা ভেরি গুড, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, ভেরি এটা গুড। এটা হ্যাঁ। কিন্তু আমার কথা সেটা না। আমার কথাটা হলো, যখন নাকি মিজান ভাই বলল একটা কোরআনের আয়াত যে তোমাদের মধ্যে যত দুর্যোগ এগুলো আসে এগুলা তোমাদেরই হাতের কামাই, তখন আপনি একটা উত্তর দিছেন যে এইটা শুই না লাভটা কি আমাদের। এই কথাটা কিন্তু আপনি বলছেন, এটা শুই না লাভ কি হইলো যদি আমরা না, না না, করি। হ্যাঁ, যদি আমরা যদি ব্যবস্থাটা আমরা না না করি, আমি করি, সেটাই বললাম। হ্যাঁ, এই যে যদি আমরা না করি, কেন করি না? এই যে তখন প্রশ্ন আইসা যায়। কারণ আমরা যদি এটা না বাই করতে পারি কেন করি না, তাইলে তো আমরা তো জীবনত এটাই চলতে থাকবো। তাইলে আব্বাস খলিফা কিন্তু গতকাল সেই নাস্তিকদের চ্যানেলে, ওইখানে আপনিও ছিলেন, একই প্রশ্ন কিন্তু এক খগেনে করছিল যে তোদের আল্লাহ কই? আল্লাহ বাঁচায় না? বন্যায় যে মানুষ মারতাছে ওই জায়গায় কিন্তু আপনি উপস্থিত ছিলেন। তখন আব্বাস ভাই একই কোরআনের আয়াত বলছিল, এবং খুবই সুন্দর করে সে ব্যাখ্যা দিছিল যে আজকে এই যে ঘটনাগুলি ঘটতাছে এগুলা সব তো মানব সৃষ্ট। সেখানে আপনিও ছিলেন, এবং আব্বাস ভাইয়ের সেই কথাগুলি রে কাউন্টার দেওয়া দূরের কথা,
তারে নিয়ে হাসাহাসি, সেখানে তো আপনার বলা উচিত ছিল যে এই আব্বাস খলিফা ভাই তো ঠিকই বলছে, এটা তো আসলে তো মানব সৃষ্ট। তখন কিন্তু আপনি ওই জায়গায় কিছুই বলেন নাই। তাইলে এটা তাইলে কি কারণে তাইলে বইলা লাভটা কি? বইলা এইটাই লাভ যে মানুষ যেন মনে না করে আল্লাহ করছে, এই কথাটা যেন না বলতে পারে। ওদের জন্য এই আয়াতটা দেওয়া হয়েছে যে আমারে দোষারোপ করো না, তোমরাই এই ঘটনাটা ঘটাইছো। এই কথাটা তো আপনার বলা উচিত ছিল, কিন্তু আপনি কিন্তু ওই জায়গায় চুপ হইয়াছিলেন। এই চুপ হইয়া এই সরকারও, বিগত সরকার এইভাবে ছিল, সব খালি কমফোর্টেবল জোনে, যার জন্য আজকে দেখেন পুরা দেশটাই ফোকলা হয়ে গেছে গা, পুরা দেশ। কল্পনা করেন আপনি একজন শিক্ষিত মানুষ, শিক্ষক, 16 বছর দেশ শাসন করছে। আচ্ছা 16 বছর কারা দেশ শাসন করছে একটু বলি, তাইলে ক্লিয়ার হইব। 16 বছর দেশ শাসন করছে যারা মঙ্গল যাত্রার সাপোর্টার, দুর্গার সাপোর্টার, ধর্ম নিরপেক্ষতার সাপোর্টার, এবং ধর্ম মানুষকে পিছনে টাইনা নেয় এই বিশ্বাসী লোকেরা, এবং ডারউইনবাদ, যে 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 শিক্ষা প্রণয়ন করে, যে জাফর ইকবাল, সেই বিশ্বাস করে মানুষ আছে, এটা কোনো খোদা মোদা কেউ বানায় নাই, এগুলা ওই বানর শিম্পাঞ্জির থেকে আসছে। তাইলে 16 বছর তারা শাসন করছে, তারা বই পুস্তক চেঞ্জ করছে। আচ্ছা আরেকটু খেয়াল করি 16 বছর মানেটা কি একটু খেয়াল করি। মাস্টার ডিগ্রি পাস করতে 16 বছর লাগে। তার মানে যেই ছেলেটা ক্লাস 1-এ ভর্তি হয়েছে, সে এই মুক্ত মনা, মুক্ত চিন্তক, ধর্ম নিরপেক্ষতাবাদী, এবং যেখানে খালি পাইছে ইসলামিক বই, তারে জঙ্গি বইলা তারে গুম কইরা ফেলাইছে। পুরা চলছে রবীন্দ্র সাহিত্য, সংস্কৃত, পূজা, মঙ্গল যাত্রা, মা দুর্গা, এই এই সমকামী, ট্রান্সজেন্ডার, এগুলা সব এরাই চালাইছে। এবং ক্লাস 1-এর থেকে একটা ছেলে হাসিনার আমলে ঢুকছে এই মুক্ত চিন্তকের আন্ডারে, এবং মাস্টার ডিগ্রি পাস করে বাইরেছে। কল্পনা করেন, মাস্টার ডিগ্রি পাস করে বেরিয়েছে, যেখানে পুরা দখলে ছিল, এদের দখলে। এবং আমরা এখন কি দেখতাছি, এই যে এখন এই যে আপনি যেটা কইলেন যে এইটা এই ভেজাল দিতেছে, এটা যদি সরকার নিয়ন্ত্রণ না করে, যারা ভেজাল দেয় ওরা যদি করে, তাইলে আপনারা এই যে মুক্ত চিন্তকরা 16 বছর, মানে আমি দেখাইছি যে একটা ছেলে ক্লাস 1-এ ভর্তি হলে মাস্টার ডিগ্রি পাস হয়ে বাইরে যাব, এবং তার মাথার মধ্যে অন্য কিছু আর ঢুকবো না, বই পুস্তক সব, এমনকি মাদ্রাসার বইয়ের মধ্যে ঢুকে দিছে রাম কৃষ্ণ হনুমান সব। তারপরে ওই যে শাপলা কাহিনী, ছেলে মেয়ে হয়ে গেছে গা, হ্যাঁ তার মনে হয়েছে সে মেয়ে, সমস্ত কিছু রবীন্দ্রসঙ্গীত। এইটা রেজাল্টটা কি? আচ্ছা আমরা যদি আরেকটু খেয়াল করি, 16 বছর আগে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব নিছিল জামাতে ইসলামরা, 3টা মন্ত্রণালয়, এবং ওই 3 মন্ত্রণালয়ে কোন দুর্নীতির রেকর্ড নাই। আচ্ছা আপনারা মুক্ত চিন্তকরা এটা চিন্তা করেন না যে ওয়েট এ মিনিট, স্বাধীনতার পরের থেকে শেখ মুজিব কইছে সব শালা চোর, সব চোরেরা রাইখা গেছে, তারপরে চুরি 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 চুরি। হঠাৎ করে এই প্রথম 3টা মন্ত্রী, তার নামে কোনো দুর্নীতি নাই, এবং যখনই সে মন্ত্রী হয়েছে সাথে সাথে সচিবরা বদলি হওয়ার জন্য, অন্য মন্ত্রণালয়ে চলে যাওয়ার জন্য সমানে অ্যাপ্লিকেশন করা শুরু করলো। তাইলে ঘটনাটা কি? এই 3 মন্ত্রীর ভিতরে কি শিক্ষাটা আছে যে পুরো একটা জাতির মানে এত দুর্নীতির মধ্যে থেকে তারা দুর্নীতিহীন চালাইলো? এইটা চিন্তা কারা করব? মুক্ত চিন্তকরা তো করার কথা। আমরা মুক্ত চিন্তকরা কি চিন্তা করি? যখন দেখি যে একটা জিনিস খারাপ হইতাছে তখন আমরা বলি যে এটার পিছনে কারণ কি। আর যখন দেখি একটা গাছ সুন্দর মতন উঠতেছে, আমরা কৃষকরা জিজ্ঞেস করি ভাই আপনার গাছ এত সুন্দর, একই চারা ওইটা মরে যেতেছে গা, তো বলে ভাই আমি এমনি এমনি এটা পরিচর্যা করছি। তাহলে একটা মুক্ত চিন্তক কোনটা গ্রহণ করে? যেটা গাছে ফল দিতেছে সে যে টেকনিক সেটা ফলো করে, গাছ মইরা গেছে গা ওর থেকে তো টেকনিক দেয় না। এটাই তো মুক্ত চিন্তকের কাজ।
তাহলে এই মুক্ত চিন্তকরা এটা কেন বাইর করতে পারলো না? 16 বছর এই রবীন্দ্র আর বিবর্তন হওয়ার পরে আজকে সমানে বেরিতেছে চুরি চুরি। ঋণ আছে 93 বিলিয়ন, 94 লয়ে গেছে গা চুরি। এক এস আলম গ্রুপ 98,000 কোটি টাকা খেলাপি ঋণ লয়ে গেছে গা। সালমান রহমান পুরা লয়ে গেছে গা, যার কিছুই ব্যাংক্রাপসি ছিল। এগুলা নিয়ে এখনো পর্যন্ত কোন নাস্তিকের কাছ থেকে শুনি নাই যে আমরা ফেইলুর। আমরা 16 বছর একটা ছেলে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি, পুরা জেনারেশন, একটা 16 বছর মানে কি পুরা একটা জেনারেশন বিল্ড। এবং আমাদের এই নীতি দিয়া আমাদের শিক্ষা ওদের মগজে ঢুকাইছি। এই জায়গার মধ্যে আর অন্য কোন শিক্ষার আসে নাই, সব আমাদের মডার্ন শিক্ষা, এবং রেজাল্ট ভয়াবহ। আজকে প্রধানমন্ত্রী বলতেছে, শোনেন ভাই দাঁড়ান না, আমি বলি প্রধানমন্ত্রী ডায়লগ, যে আপনাকে এক সাংবাদিক প্রশ্ন করছে যে ইন্ডিয়ান পত্রিকা বলতেছে আপনি আমরা যা দিছি তার প্রতিদান আপনি চাইছেন। খেয়াল করবেন ডায়লগ গুলি, কোশ্চেনটা, আমরা যা দিছি ভারতের থেকে আমরা সেটার প্রতিদান চাই। তখন হাসিনা বলল না তো, কে বলছে? কইলে এটা আনন্দবাজার পত্রিকায় বলছে যে আমরা প্রতিদান চাই। হাসিনা কি ডায়লগটা দিছে মনোযোগ দিয়ে শুনবেন। হাসিনা বলছে আমি যখন কেউরে দেই, খেয়াল করেন, আমি যখন কেউরে দেই আমি প্রতিদান চাই না। এটা আমার শিক্ষা আমার ফ্যামিলির থেকে। যখন কেউরে আমরা দিয়া দেই ওটা প্রতিদান চাই না। আচ্ছা ভাই, এই কথাটা কার বেলা খাটে? মনে করেন আমি ইনকাম করছি, আমার ব্যাংকে টাকা আছে, এটা আমি বলতে পারি যে ভাই আমি মানুষের দান করি, প্রতিদান চাই না। কিন্তু আপনার টাকা, সবার টাকা নিয়ে আমার কাছে আপনারা টাকা রাখছেন গচ্ছিত, আমি সব টাকা দিয়ে দিলাম, দিয়া গেলাম ভাই আমার না ফ্যামিলি শিক্ষা, প্রতিদান, কিন্তু টাকাটা তো আমার না তো ভাই। তার মানেটা কি? তার মানে কি পুরা বাংলাদেশটার সম্পদ কি সে মালিকানা? তার বাপে, এটা তো আমি শুনছি যে বাপে 10 কাঠা জমি দিয়া যায় ছেলেরে, ছেলে এলা বেচা শেষ করুক, মনে হয় জুয়া খেলা শেষ করুক। এই পুরা দেশটা কি ওর বাপে কি লেখা দিছে? এই কথাটা বলার মতন একটা মুক্ত চিন্তক এই 16 বছর জন্মায় নাই। এখন সময় আসছে, খুঁজা খুঁজা গুলো বাইর করো, খুঁজা খুঁজা এই শাপলা গ্রুপ বাইর করো, এগুলো দেখেন খুঁজা খুঁজা বাইর করো এগুলারে। দইরা চামড়ার ছাল, এরা যেন সারা জীবন যেন হাইটা কোন জায়গায় যেন বুঝতে না পারে, এদেরকে এই পৃথিবী থেকে নষ্ট করে দেওয়া উচিত। এই পৃথিবী থেকে তাকার কোনো অধিকার নাই তাদের। কারণ দেখেন, তারাই দাবি করে, তাদের কিছু অনুসারী এখনো আছে, তারাই বলে যে আপনারা কি এত উন্নয়ন। শুনেন, গতকাল আব্বাস খলিফা এত সুন্দর, মানে একাই সব খগেন রে পুরো টু দা পয়েন্টে কথা বলছে। বিশ্বাস করেন, আব্বাস ভাইয়ের উপরে ঝাঁপায় পড়লো। সে বলতেছে ভাই ধর্মই নেন না। আজকে এই যে পানিগুলি আসছে কই থেকে? এটা আজকে ওরা যদি না ছাড়তো 40 বছরে, সুন্দর করে সে বলতেছে। পরে এক খগেনে এক কোরআনের এক আয়াত বলতেছে, কয় আব্বাস ভাই কইলে আপনি মাঝখান থেকে একটা পড়েন, গেলে পুরাটা পড়েন। সমানে যখন পুরা সূরা পড়া শুরু করলো, তখন মানে ওদের কানের মধ্যে কে জানি মনে ডাইলা দিছে, ওই যে এসিড ডাইলা দিছে, নিতে পারতাছে না, এসিড ডাইলা দিছে। আজকে এই বন্যার মধ্যে কোথায় ওরা মুক্ত চিন্তক? কোথায় ওরা? সব প্লেনে করে পালানোর চেষ্টা করতেছে, বর্ডার দিয়ে পালানোর চেষ্টা করতেছে, পুরো দেশটারে ফোকলা কইরা। তারপর আবার ইন্ডিয়াতে বৈশা থেকে ষড়যন্ত্র করতেছে, ঘরের ভিতরে বৈশা থেকে ষড়যন্ত্র করতেছে। শোনেন, ওয়ার এখনো যুদ্ধ চলতেছে, মনে রাখবেন, যুদ্ধের মধ্যে কিন্তু কোনো নিয়ম নীতি চলে না। যুদ্ধের একটাই নিয়ম, শত্রু ধ্বংস করো এবং উইন করো। উইন করার পরে তারপরে আপনি নিয়ম নীতি বানাইবেন। এখন যুদ্ধ চলতেছে, শত্রু যে যেখানে পাইবেন এগুলার ধইরা পাকড়াও কইরা ফেলান। যখন শত্রু মুক্ত হবে তারপরে আপনি সিস্টেম বানাইবেন, সিস্টেম তারপরে অ্যাপ্লাই করবেন।
এখন কিন্তু শত্রুরা বলবে এটা তো ঠিক না, এটা তো মানবাধিকারের বিরুদ্ধে, আমারে কোর্টে নিয়ে যান, আমারে কে লেগে আয়না ঘরে নিবেন। এখন কিন্তু ওরা বলবে কিন্তু, এবং ওদেরকে যেন বলা হয় যুদ্ধ এখনো শেষ হয় নাই, যুদ্ধ যখন শেষ হবে তারপরে তুমি বাক স্বাধীনতার কথা বলবা, তার আগে না।